নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমার সঙ্গে আছে নিউটন মণ্ডল। ওর পরিচয় দেবে। মধুরকুল নমস্কার, হাই স্কুল। আমি নিউটন মণ্ডল, মধুরকুল হাই স্কুলের শিক্ষক ভূগোলের। আর আমার সঙ্গে আছে স্বরূপ কুমার সরকার এবং উনি বলবেন। হ্যাঁ, তো আমাদের সঙ্গে দুজনের সঙ্গে আছে আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র, মানে তারকা ছাত্র আর কি, দীপায়ন ঘোষ। তারকা ছাত্র এই কারণে বলছি যে আমাদের স্কুলের একটা স্কুলের যদিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট একটা অনেক সময় স্কুলে রেকগনিশন করে আর কি। সবাই চায় যে মাধ্যমিকে একটু ভালো হলে একটা নাম থাকে আর কি। তো মধুরকুলের ইতিহাসে দীপায়ন ঘোষের রেজাল্ট মাধ্যমিকে মনে হয় সব থেকে ভালো হয়েছে আর কি। তো মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে মনে আছে? 674। তো মানে ওয়েস্ট বেঙ্গলে 680 সম্ভবত র্যাঙ্ক ছিল না? ওয়েস্ট বেঙ্গলে আমার 16 র্যাঙ্ক হয়েছিল। 16 র্যাঙ্ক হয়েছিল আর কি। এটা আমাদের স্কুলের ইতিহাস সব থেকে বেশি। খোরশেদ আসলে খুব ভালো করেছিল, তারপরেই দীপায়ন আর কি। আর জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলায় আমি ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছিলাম, আর টোটালি মুর্শিদাবাদে থার্ড হয়েছিল আর কি। সেরকম রেজাল্ট হয়তো হয়নি আর কি। তো আমার একটা ভিডিও বানানোর একটা দীপায়নকে আমি বলছিলাম আর কি। ও কেমিস্ট্রিতে এখনো কোর্স কমপ্লিট হয়নি, মানে মাস্টার ডিগ্রি করছে আর কি। ইতিমধ্যে ও জব পেয়ে গেছে আর শুধু জয়েন করেন আর কি। জয়েনটা যেহেতু কোর্স কমপ্লিট হয়নি, তারপর জয়েন করবে আর কি। তো একটাই ভিডিও বানানোর উদ্দেশ্য যে যারা বলে না, যারা যারা মাধ্যমিক উচ্চ এই আমার যে ভিডিও বানাচ্ছে আমি মাধ্যমিকে টপার, উচ্চতর টপার, অনেকে কমেন্ট করছে যে এদের পরে খুঁজে পাওয়া যায় না, এদের কোথায় মানে। কিন্তু দীপায়নের বয়স একদমই কম। ও এমএসসি এখনও কমপ্লিট হয়নি, জাস্ট হবে আর 1-2 মাসের মধ্যে আর কি, বা 1 মাসের মধ্যে। ও কিন্তু এখনই জব পেয়ে গেল এবং ও মাধ্যমিকে ভালো করেছিল। তারপরে যে হারিয়ে যায় না তার প্রমাণ দীপায়ন আর কি। আর দীপায়নের মতন আমি দেখি যারা ইন্টারভিউ নিলাম আর কি, যারা সত্যি ভালো ছেলে তারা হারিয়ে যায় না। হারিয়ে যায় যারা তার থেকে একটু মিডিওকার ছেলে, যাদের ফোকাস থাকে না, যাদের গোল থাকে না জীবনে, তারাই হারিয়ে যায়। কিন্তু এরকম ছেলেদের গোল থাকে, ফোকাস থাকে, তারা জীবনে কিছু করতে চায়, একটু হয়তো আপ ডাউন হয় কিন্তু হারিয়ে যায় না। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর কি। দীপায়ন তাহলে আমাদের ওর স্কুল থেকে কলেজ, হ্যাঁ, ওইটাই আমরা কিভাবে কোথায় পড়াশোনা করেছে জানবো আর কি। আর একটু বলি, দীপায়ন কিন্তু প্রথম থেকেই কিন্তু ভালো, মানে আমরা 5 থেকে দেখি আর কি। ওর হাতের লেখা ভালো, আর যেটা সব থেকে বড় অলরাউন্ডার আর কি। সব জানবো, খেলাধুলা টেলা সব কিছু এক্সপার্ট, এবং হাতের লেখা ভালো, এবং সাহিত্যটাও পড়ে, যেটা খুব জরুরি একটা, মানে মৌলিকগত যে ব্যাপারটা আছে। তো দীপায়ন, এই তোমার এই ছোটো থেকে যে নিজে লেখার অভ্যাস আর কি, এটা কি ছোটো থেকে ছিল যে? হ্যাঁ, মানে প্রথমে তো আমার পড়াশোনা শুরু হয় মায়ের কাছে থেকে। মা আমাকে সবকিছু শিখিয়েছিল। তারপরে এমনিও যখন আমি প্রথম, আমার স্কুল হচ্ছে বাগডাঙ্গা আদর্শ শিশু নিকেতন, একটা বেসরকারি স্কুল বাগডাঙ্গায় তখন প্রথম ওটা চালু হয়। তো ওখানেই আমি প্রথম পড়েছিলাম। তো তখন থেকেই মানে আলাদাভাবে কিছু কারো কাছে থেকে শেখা বা সেরকম কিছু না। হ্যাঁ, পড়তে ইচ্ছা হতো, বই পড়তে তখন ইচ্ছা হতো। সাহিত্য পড়তে না? হ্যাঁ, ছোটবেলা থেকে এমনি গল্পের বই পড়তাম। বাবা স্কুল যেত যখন, বাবা স্কুল থেকে অনেক বই আমাকে এনে দিত যেগুলো স্কুলে আসতো, তো সেগুলোও পড়েছি, অনেক গল্পের বই। এই নিজে লেখার অভ্যাস ছোটো থেকে ছিল। রচনা তুমি তখন আমাদের দেখাতো, যারা 5 6 খাওয়া দেখতো, তোমার খাতাটা দেখাতো সবাইকে যে এত সুন্দর লিখেছে আর কি। আলোচনা করতাম আর কি। তোমার যখন খাতাটা অ্যানুয়াল পরীক্ষা, যখন পরীক্ষায়, মানে লেখার মধ্যে মৌলিকতা ছিল, এটাই মেন কথা আর কি। হ্যাঁ, তেমন ভাবে আসলে আমার মুখস্থ সেভাবে করতে পারি না যে যে কোনো মানে সহায়িকা বই থেকে মুখস্থ করে লেখা। মাধ্যমিকেও আমার তাই হয়েছিল। মাধ্যমিকের বাংলা বা ইংলিশে যে কোনো প্যারাগ্রাফ, সেগুলো তো সবসময় কমন পড়ে না। এমনি মাধ্যমিকের বাংলায় যে বড় প্রশ্নগুলো ছিল, আমি সহায়িকা বই থেকে হুবহু মুখস্থ করতে কোনোদিনই পারি না। তো ওই যেগুলো পড়ে জিনিসটুকু বুঝতাম, তারপরে নিজে যেটা ভালো মনে হতো, হ্যাঁ, সেটাই লিখতাম। কনসেপ্টটাও তৈরি করতো, যে কোনো বিষয়ের উপর কনসেপ্টটা অনেকটা গভীরেও ধারণাটা তৈরি করে নিজে লিখতে পারতো। এটাই দরকার। যারা মাধ্যমিক পরীক্ষা তাদের ক্ষেত্রে বলছি, এইটা কিন্তু ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে খুব জরুরি। ওই বিষয়টা পুরো ধারণাটা খুব স্পষ্ট হতে হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে ক্লাস 2 থেকে টিউশন পড়তাম মলয়দার কাছে। তো ইংলিশে গ্রামারে অনেক কিছু আমি শিখেছি তার কাছে থেকে। মানে ছোটবেলা থেকেই ক্লাস আমি 2-3 থেকেই আমাকে ওই ট্রান্সলেশন দিত। তো সেগুলো 2-3 থেকেই শিখে গিয়েছিলাম। আমাকে ছোট থেকেই খুব ভালোভাবে গ্রামারটা পড়িয়েছিল। তো তার জন্য মলয়দাকে একটা ধন্যবাদ প্রথম থেকেই, কারণ আমার ইংলিশের বেসটা মলয়দা তৈরি করে দিয়েছিল। আর তোমার এই যে সায়েন্সের প্রতি আগ্রহ, এটা কখন থেকে হলো, মানে মাধ্যমিকে পড়া? না, অ্যাকচুয়ালি স্যার প্রথম থেকে বলতে ক্লাস 7-এ যখন প্রথম ভৌতবিজ্ঞান বই হাতে আসে, আমার প্রথম থেকে ভৌতবিজ্ঞান মানে প্রিয় সাবজেক্ট। 7 থেকে যখন পড়তে শুরু করি, তো ফিজিক্স কেমিস্ট্রি তখন তো একসাথে ছিল, তো ভৌতবিজ্ঞান পড়তে আমার খুব ভালো লাগতো। তারপরে ক্লাস 10-এও আমি মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে 100 পেয়েছিলাম। হ্যাঁ, ভৌতবিজ্ঞানে আমি 100 পেয়েছিলাম। শুধু ভৌতবিজ্ঞান, আর অঙ্কে ছিল 98। ভৌতবিজ্ঞান আমার প্রথম থেকেই খুব পছন্দের ছিল। তো ক্লাস 11-এ যখন উঠি, 11-এ ওঠার পরে তখন তো ভাগ হয়ে গেল, ফিজিক্স কেমিস্ট্রি আলাদাভাবে পড়তে হলো। ও কিন্তু নরেন্দ্রপুরে তুমি চান্স পেয়েছিলে না? হ্যাঁ, নরেন্দ্রপুরে। তারপরেও যায়নি আর কি, হোম সিকনেস কিছুটা ছিল আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনোদিন মিশনে থাকিনি, তো বাইরে থাকা আমার পক্ষে খুব কঠিন, আর ওরকম রেগুলেশনের মধ্যে আমি থাকতে পারবো না, তো সেই জন্য। আচ্ছা, আর একটা প্লাস পয়েন্ট, ও কিন্তু প্রচুর খেলাধুলা করে। হ্যাঁ, এখনো ক্রিকেটও খেলে, খুব ভালো ক্রিকেট খেলে। এটা স্কুলেও খেলা করতো আর কি। ওর একটা মানে এইটা ভালো দিক।
অলরাউন্ডার প্রথমে বললাম না সবকিছু এক্সপার্ট আর কি, তারপরে বলো তুমি 11-12 বলো তারপরে। হ্যাঁ, 11-এ যখন উঠি, তো 11-এ ওঠার পর তখন ভাগ হয়ে গেল ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ আর বায়োলজি, তখন পড়তে হচ্ছিল সায়েন্সের। তো তখন থেকেই কেমিস্ট্রির প্রতি একটু বেশি ভালোবাসা তৈরি হয়। মানে ফিজিক্সের ওই পার্টটার থেকে বেশি তোমার কেমিস্ট্রি আমার বেশি বেশি, পছন্দ হ্যাঁ ছিল, হ্যাঁ, তখন থেকেই কেমিস্ট্রি বেশি পছন্দ হতে শুরু করে। তো তারপর থেকেই মানে ক্লাস 12ও যখন আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে এইচএস পাস করলাম, হ্যাঁ হ্যাঁ। তো তারপরে আমার সবথেকে বেশি নাম্বার এইচএসে ম্যাথে ছিল। হুম। তো হয়তো আরো ভালো জায়গায় মানে ম্যাথ নিয়ে যদি অনার্স পড়তাম তাহলে হয়তো আরো একটু বেটার জায়গায় পেতাম। কিন্তু প্রথম থেকেই আমি মানে যে কলেজগুলোতে ফর্ম ফিল আপ স্টার্ট করেছিলাম, আমি সবগুলোতে শুধু কেমিস্ট্রিতেই ফর্ম ফিল আপ করেছিলাম, অন্য সাবজেক্টে করিনি। কারণ যেখানেই হোক আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো, আমার সেটা ইচ্ছা ছিল, আমার সাবজেক্টটাকে খুব ভালো লাগতো। তো সেখান যে থেকে কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন তুমি কোথায় করলে? কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ কলেজে থেকে, আর হ্যাঁ। কি। দিয়ে কিরকম তোমার স্কোর হয়েছিল? আমি কৃষ্ণনাথ কলেজে আমাদের ডিপার্টমেন্টের টপার ছিলাম। তো ওই বছর? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইয়ারের, যদিও একটা সেমিস্টার আমরা অফলাইনে দিতে পেরেছিলাম, বাকি 5টা অনলাইনে দিয়েছিলাম। সেই কথা, অনলাইনে টপার বলে কিছু হয় না, কারণ সবাই জানে যে দেখে লিখেই সবটা করে। মানে আমি যেরকম ভাবে বই দেখে লিখেছিলাম, বাকি 5 জনও সেভাবে বই দেখে লিখেছিল। সবার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, তবুও নাম্বারটা স্যার অনেকটা ভ্যারি করে না, মানে যদিও অনলাইনের পরীক্ষার ক্ষেত্রে আমার মনে হয় কিন্তু তুমি তো পড়েছিলে, এটা ঠিক 3 বছর তুমি নিশ্চয়ই ঘরে বসে হ্যাঁ, ক্লিয়ার করতে হয়েছিল। আইআইটি জামের প্রিপারেশন কিছুটা তখন থেকে নিয়েছিলাম। এই জায়গায় জানতে চাচ্ছি, ধরো তুমি যে কিন্তু জেনারেল কোর্স পড়ছে, কেমিস্ট্রি অনার্স নেই, একদম জেনারেল, যেটা অনেকে এখন পড়তে চাচ্ছে না, সবাই এখন প্রফেশনাল কোর্স পড়ছে। তুমি কেন তুমি এই কেমিস্ট্রিতে আসলে? ভালো লাগার জন্য না? শুধুমাত্র ভালো লাগার জন্য। মানে অ্যাকচুয়ালি স্যার প্রথম থেকেই দেখেছি আমাদের ব্যাচের যারা ছিল, ও কিন্তু ভালো ছেলে, নিউটন কি বলছো, সবাই নিটের দিকে আগ্রহী। নিট বা যেই অভিজ্ঞতা আমি যা দেখেছি স্কুলের স্টুডেন্ট, দীপায়ন সত্যি অসম্ভব। মানে শুধুমাত্র নাকি পড়াশোনা করলেই গ্রো করা যায় লাইফে, না না, খেলা আমাদের যেমন একটা অঙ্গ, ও কিন্তু বরাবর আমাদের সঙ্গে, আমরা টিচার যারা খেলতাম তাদের সঙ্গে সহযোগিতা এবং খেলতে নামতো মাঠে। এবং আমরা এখনো দীপায়নের কথা বলি যে দীপায়ন এই ছেলে এখন একটা মাঠে স্কুলে দীপায়নের কথা তাও গল্প হয়। তো ভালো ক্রিকেটও খেলে আর কি। তো আমি বলছি যে ও জেনারেল লাইনে গেল, যেটা অনেকে যেতে যায় না, মেনলি নিট দিকে এখন বেশি ফোকাস নিটে, এখন ছোট থেকে নিটে, তার সঙ্গে যেই ইঞ্জিনিয়ারিং, তারপরে যদি কেউ না হয় তখন অনার্স পড়তে যাচ্ছে। কিন্তু তোমার ফার্স্ট চয়েস ছিল কেমিস্ট্রি। হ্যাঁ, এইটা কেন তুমি নিজের দিকে গেলে না কেন? তোমার কোনো অ্যাকচুয়ালি স্যার সত্যি কথা বলতে কি, যখন উচ্চ মাধ্যমিক পাশ করলাম তখন আমাকে অনেকেই বলেছিল যে 1 বছর 2 বছর নিটের কোচিং নিয়ে নিটের জন্য প্রিপারেশন নেওয়া, এলএনএ হয় চলে যাওয়া, না হলে আকাশে গিয়ে ভালোভাবে প্রিপারেশন নেওয়া। কিন্তু প্রথম থেকেই আমার বাবা, আমার ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল যে নিজের যেটা ইচ্ছা আমি যেন সেটাই করি। আর প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল কেমিস্ট্রি নিয়ে পড়ার। এমনিও বাড়িতে সবাই জেনারেল লাইনে পড়েছে, এরকম আলাদাভাবে কেউ নিট বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েনি। তো প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল কেমিস্ট্রি নিয়ে পড়বো, কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করবো, পরে প্রফেসরের ইচ্ছা, সেই ইচ্ছাটাই প্রথম থেকে ছিল। প্রথম থেকেই আমার কেমিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তো সেই জন্যই মানে হয়তো নিজেরও বিশ্বাস ছিল যে কেমিস্ট্রি নিয়ে পড়লে ভালো কিছু করতে পারবো, যেহেতু সাবজেক্টকে আমি ভালোবাসি। তো কাজেই সেই জন্য কেমিস্ট্রি নিয়ে ওর ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, পরে যাবো, সেটা একটু সবাইকে ভিডিওটা পুরো দেখতে হবে আর কি। বলবো দীপায়নের একটা কথা শুনে বোঝা গেল যে যেমন শিক্ষার্থীদের উপরে যেন চাপিয়ে না দেওয়া হয়, যেটা এখন অনেক গার্জিয়ান করছে, যে এটা কিন্তু ওর হতে ইচ্ছা না কিন্তু নিটের পেপার দিয়ে দিচ্ছে আর কি। যে বাড়িতে সাপোর্ট, যে তোর যেটা ভালো লাগবে সেটা নিয়ে না স্যার, ফ্যামিলি থেকে সাপোর্ট আমি তো সবসময় বলেছি, আমার প্রথম থেকেই ছিল। ইভেন ক্লাস 10 এর আমার টেস্ট পরীক্ষার আগের দিনও আমি ক্রিকেট খেলতে গিয়েছি আমার বাড়ি থেকে, আমার বাবা আমাকে কিছু বলেন। এই জিনিসগুলো সবসময় ছোটবেলা থেকে ফুললি সাপোর্ট পেয়েছি। হয় কি চাপিয়ে দেওয়া হয়, সায়েন্স নিয়ে পড়তে হবে, এটা করা উচিত, এতে অনেক ক্ষতিও হচ্ছে এবং বাইরের পরিবেশ করাটা দায়ী আর কি। ভালোবাসাটা থাকতে হবে বিষয়ের প্রতি, আসলে বাচ্চা কি করতে চায় বা স্টুডেন্ট কি করতে চায়, এটা কিন্তু সবসময়। আচ্ছা, এবার আমি ডিপার্টমেন্টে জানবো যে তুমি ধরো বিএসসি করার পর, কেমিস্ট্রি অনার্স বিএসসি করার পর এবার যে এমএসসি করা হয়, এই যে এন্ট্রান্স গুলো তুমি যদি একটু বলো, কেমন এন্ট্রান্স গুলো বা নাম কি তাদের এন্ট্রান্স গুলোর নাম কি? এমএসসির জন্য মানে আমরা যখন বিএসসি তে ভর্তি হই তখন এত কিছু জানতাম না। তো সেখানে ভর্তি হওয়ার পর শুনলাম যে আইআইটি জ্যাম পরীক্ষা দেওয়া হয়। আইআইটি জ্যাম মেইনলি এমএসসি আইআইটি জ্যাম শুধু আইআইটির জন্য এন্ট্রান্স না, আইআইটি জ্যাম এন্ট্রান্সটা আইআইটি প্লাস এনআইটি, এখন আইজার গুলো অ্যাড হয়েছে সিসিএমএন কাউন্সিলের মধ্যে। তো আইআইটি এনআইটির জন্য মেইনলি আইআইটি জ্যাম এন্ট্রান্সটা হয়। কেমিস্ট্রি ফিজিক্স এই ধরনের সাবজেক্টগুলো পড়ানো হয়? হ্যাঁ, মানে মেইনলি আইআইটি জ্যামের সাবজেক্ট আই থিঙ্ক এখন বেড়েছে কিনা জানি না, তবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োটেকনোলজিও থাকে, প্লাস মানে ইঞ্জিনিয়ারিং ভাষা এগুলো পড়ানো হচ্ছে, বায়োলজিরও কিছু কিছু থাকে সাবজেক্ট। হ্যাঁ, আইআইটি গুলো মানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, তার সঙ্গে সঙ্গে এগুলো পড়ানো হচ্ছে। এমএসসি কোর্স আইআইটি তে আছে, এটাই বলছি আর কি। আইআইটি জ্যামের এন্ট্রান্সের সাহায্যে তো আমরা মানে অ্যাকচুয়ালি ওই যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ওরা গেট দিয়ে যায়, আর আমরা আইআইটি জ্যাম দিয়ে আইআইটি জ্যাম দিয়ে আইআইটি এনআইটি গুলোতে তো কাউন্সিলিং আলাদা প্রসেস হয়। মানে পরীক্ষাটা খুব টাফ হয় মোটামুটি, সর্বভারতীয় পরীক্ষা কিন্তু, তাই না? হ্যাঁ, অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা। টাফ বলতে গেটের থেকে তুলনামূলক ইজি, বাট হ্যাঁ অনার্সের থেকে একটু জাস্ট টাফ। মানে
নর্মালি অনার্সের কনসেপ্ট ক্লিয়ার থাকলে অনেকেই সহজে এখন পাস করে যেতে পারে। তো তুমি কোথায় চান্স পেলে, তারপরে তুমি কোথায় ভর্তি হলে অ্যাকচুয়ালি আমার জ্যাম র্যাঙ্ক কতটাও ভালো ছিল না, জ্যামে আমার প্রচুর আমি সিলি মিস্টেক্স করে এসেছিলাম, প্রচুর ভুল করেছিলাম, তো সেই জন্য। আর আমাদের বেলায় কোশ্চেনটা মডারেট থেকে ইজি ছিল, তো ইজি কোশ্চেনে একটা এমনি প্রেশার থেকে যায় মাথার মধ্যে যে বেশি আরো অ্যাটেম্প্ট করতে হবে, তো সেই করতে গিয়ে প্রচুর নেগেটিভ খেয়েছি। তো সেখান থেকে আমি আইআইটি গুলোতে চান্স পেয়েছিলাম না, এনআইটি গুলোতে, যে এনআইটি গুলোতেই পেতাম সেখানেই মানে যে এনআইটি অ্যাপ্লাই করতাম সেখানেই পেতাম। তো সিসিএমএন কাউন্সিলিং এ বাড়ি থেকে বললো যে এমনিও আমার দেখলাম যে আমার আইআইএসটি শিবপুর, সেটা আমার সব থেকে কাছে। পুরো নামটা বলো তুমি। হ্যাঁ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর। ওটা এখন ইউনিভার্সিটি হয়ে গেছে। না, প্রথমে ওটা নাম ছিল বেসু, আগে বেসু ছিল, এখন এটা সেন্ট্রাল আন্ডারে চলে এসেছে। তো আইআইএসটি শিবপুর, এখানে এটা নাম হয় এখন বর্তমানে। ইঞ্জিনিয়ারিং এর সব কোর্সগুলো আছে, আর তার সাথে আমাদের এমএসসি কোর্সের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথস আছে, আর আছে ফুড প্রসেসিং বলে একটা ডিপার্টমেন্ট আছে, ওটা বায়োটেক থেকে আসে। আর আর্টস সায়েন্সের একটা ডিপার্টমেন্ট আছে এমএসসি তে। হ্যাঁ, আর্টস সায়েন্সের ডিপার্টমেন্ট আছে, আর্টস সায়েন্সের ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, তুমি তাহলে ওখানে কেমিস্ট্রি সিট কতগুলো ছিল মোটামুটি? কেমিস্ট্রি সিট টোটাল ছিল 41 to 44 এরকম একটা অ্যারাউন্ড ছিল, মানে 40 এর ঘরে একটা সিট ছিল। তাহলে তুমি পাশাপাশি তোমার এরকম পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং তারা ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক স্টুডেন্ট ওখানে ছিল। হ্যাঁ, মানে ওখানে বিটেক, এমটেক, এমবিএও করানো হয়, প্লাস বিআর্ক, এমআর্ক মানে আর্কিটেকচার ডিপার্টমেন্ট গুলো ওখানে করানো হয়, প্লাস পিএইচডিও হয়। এগুলো আবাসিক না, তো বাইরে থেকে? না, আবাসিক। হোস্টেল যারা পিএইচডি করে একমাত্র তাদেরকে হোস্টেলস দেওয়া হয় না, তারা বাইরে থেকে করে। তবুও এখন 1000 ক্যাপাসিটিস একটা হোস্টেল তৈরি হচ্ছে আইএসটি তে, তো মানে হয়তো 2-1 বছরের মধ্যে যারা পিএইচডি তারাও হোস্টেল পেয়ে যাবে। তোমার আইএসটি অভিজ্ঞতাটা যদি সংক্ষেপে বলো, কেমন অভিজ্ঞতা? 2 বছরের অভিজ্ঞতা। 2 বছরের অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর। প্রথম কথা বলতে, একটা যে কোনো স্টুডেন্টের কাছে হোস্টেল লাইফ সবথেকে বেস্ট লাইফ। আমিও সেটাই ফিল করেছি। এই 2 বছরে আমি আমার ডিপার্টমেন্টকে যতটা মিস করবো তার থেকে বেশি আমি আমার হোস্টেলকে মিস করবো, কারণ এমনি প্রথম থেকে আমি বন্ধুদের সাথে বেশি মেলামেশা করতে পছন্দ করি। মানে আমার লাইফ তো এরকম ভাবে ঘরের মধ্যে কোনোদিনই থাকে না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, ফেস্টগুলো অ্যাটেন্ড করা, তারপরে আরো অনেক কিছু থাকে হোস্টেলে, তো হোস্টেলটাকে প্রচন্ড মিস করবো। আর ডিপার্টমেন্টের বলতে গেলে হ্যাঁ, প্রতিটা স্যারই প্রচন্ড হেল্পফুল। আর সব থেকে যে হেল্পটা আমরা এখানে পেয়েছি, মানে এক কথায় আমরা বাঙালি স্টুডেন্ট বলে আমরা বাংলায় কথা বলতে পেরেছি। অন্যান্য এনআইটিতে গেলে হয়তো একটু কমিউনিকেশন প্রবলেম হতো, হিন্দিতে কথা বলতে হতো, তো এখানে ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলতে পেরেছি, এই একটা ডিপার্টমেন্টের সুবিধা। আর সব থেকে বড় থ্যাঙ্কস আমার গাইডকে, আমি মানে যে স্যারের কাছে এখন আমার এমএসসি প্রজেক্ট করছি সেই স্যারকে, কারণ সেই স্যার সত্যি কথা বলতে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট স্যার। কারণ যত সমস্যা নিয়ে আমি তার কাছে গিয়েছি সে সবসময় সলভ করেছে, প্লাস কোনো প্রবলেম, আমার কোনো অসুস্থতার কারণে আমি কোনোদিন ল্যাবে যাইনি, কি কোনো কারণে কিছু আমার মানে অফ হয়েছে, স্যার সঙ্গে সঙ্গে মানে সবকিছুই মেনে নিয়েছে। তো এই জিনিস ল্যাব তুমি বললে, আমাদের এই যে ধরো ল্যাব সেরকম করে হয় না কিন্তু স্কুলগুলোতে অত পরিকাঠামো নেই। হ্যাঁ, তোমার অনার্সের ল্যাবটা কেমন পরিকাঠামো ছিল কেএন কলেজে? হ্যাঁ, কেএন কলেজের অনার্সের ল্যাব যথেষ্ট ভালো। মানে এক কথায় বলতে সবাই বলে, আমিও প্রথম থেকে যখন কেএন কলেজে ভর্তি হয়েছিলাম তখন থেকেই শুনেছিলাম যে কেএন কলেজের ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সত্যি খুব ভালো। তো সেখানে গিয়েও দেখেছি যে স্যাররা, মানে যে স্যারগুলো আমাদের কেএন কলেজে কেমিস্ট্রিতে আছে তারা সত্যি খুব ভালো। আর সব স্যারই মানে খুব দায়িত্বের সাথে আমাদের ল্যাবটা করায়। কি তোমার ধরো যে পড়ছো ভৌতবিজ্ঞান, ফিজিক্স বা কেমিস্ট্রি, ল্যাবের ভূমিকাটা অনেকটা গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, কেমিস্ট্রিতে বলতে গেলে পুরোটাই ল্যাব। হ্যাঁ, ল্যাবটাই সব প্রায় শেষের দিকে গিয়ে, মানে এখন আমরা এমএসসি করছি, এমএসসি স্যার আমাদের প্রথমে ফার্স্ট সেমিস্টারে শেষ হয়নি তো? হ্যাঁ, এখন লাস্ট সেমিস্টার চলছে। তো প্রথম সেমিস্টারে আমাদের টোটাল 5খানা পেপার ছিল, এখন সেটা কমে গিয়ে ফোর্থ সেমিস্টারে মাত্র 2টো পেপার, আর অর্ধেকেরও বেশি নাম্বার উপর ল্যাবের। মানে হ্যাঁ, আমাদের প্রজেক্ট, প্রেজেন্টেশন, থিসিসের উপর। তো এখন সবটাই ওদিকে চলে গিয়েছে। মানে আস্তে আস্তে এমএসসির শেষের দিকে আমাদের এরকম ভাবেই তৈরি করে যাতে আমরা পিএইচডির জন্য মানে কোনো প্রবলেম না হয়, ল্যাবটা আমাদের সেভাবেই করানো হয়, সবকিছু শেখানো হয়। এটা ভালো দিক আর কি। হ্যাঁ, আচ্ছা, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের যে পড়াশোনার পরিবেশ এখন সেটা কেমন? এমনি স্যার প্রথম থেকে শিবপুরের একটা আলাদা ভালো একটা নাম আছে, যে সবসময় একটা ঐতিহ্য আছে, যে সবসময় ভালো একটা প্লেসমেন্ট নিয়ে বেরিয়েছে বা একটা ভালো কলেজ। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সেই তুলনায় ভালো। মানে এই গত কয়েক বছর যেহেতু করোনা ছিল সেই জন্য প্লেসমেন্টস আমাদের ডিপার্টমেন্ট থেকে তেমন হয়নি, কিন্তু এই বছর যথেষ্ট ভালো কিছু কোম্পানিজ এসেছে, প্লেসমেন্টও হয়েছে কিছু। আর এমনি পিএইচডির জন্য রেকমেন্ডেশন ঠিকঠাক পাওয়া যায়, মানে এখান থেকে রেকমেন্ডেশন নিয়ে বিদেশেও যাওয়া যায়। আমাদের ডিপার্টমেন্ট থেকে একজন এবার ইউএসএ তে যাচ্ছে পিএইচডি করতে, তো সেরকম ভাবে মানে পরিকাঠামো আছে, সবকিছু একটা জব ইতিমধ্যে পেয়েছে। হ্যাঁ, এটাই সম্বন্ধে তুমি বলো, তোমার জবটা ক্যাম্পাসিং থেকে হলো? হ্যাঁ, ক্যাম্পাস রিক্রুটমেন্টে। কোন কোম্পানি তোমার? এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা ভারতবর্ষের টপ কোম্পানি আছে, ব্যাটারি ইন্ডাস্ট্রি, সবাই জানি, আমরা এক্সাইড কোম্পানি সবাই জানি। তো সেখানে তুমি বলছিলে, শুনছিলাম কেমিস্ট্রি থেকে মাত্র 2জন না 1জন পেয়েছো তুমি? কেমিস্ট্রি থেকে শুধু আমি পেয়েছি, একা পেয়েছো আর কি। তো এরা তো মেইনলি কেমিস্ট্রি ছেলেদের নেয় না, ইঞ্জিনিয়ারিং ছেলেদের না, কিরকম করে নেয় এরা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে সত্যি কথা বলতে স্যার, একটা কথা আমি নিজেই স্বীকার করব যে
আমার ভাগ্য খুব ভালো ছিল, কারণ আমি এমন একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছি যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই। যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আইএসসি শিবপুরে থাকতো হয়তো আমরা এলিজিবল হতাম না। যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই, ওই একটা অ্যাডভান্টেজ আমরা পেয়েছি, যে ওই জন্য এমএসসি কেমিস্ট্রিদেরকে এলিজিবল করেছে। এমনি যে কোনো ব্যাটারি ইন্ডাস্ট্রিতে ফিজিক্যাল কেমিস্ট্রি লোকেদের লাগে, যেহেতু পুরো টপিকটা ইলেকট্রোকেমিস্ট্রির উপর। তো সেই জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কেমিস্ট্রি ছাত্ররা পেয়েছিল, যে তারা অ্যাপ্লাই করতে পেয়েছিল। আর তার সাথে ইলেকট্রিক্যালের কিছু ব্রাঞ্চ ছিল, আর মেটালার্জি আর মাইনিং এর কিছু ডিপার্টমেন্ট এলিজিবল ছিল তারা অ্যাপ্লাই করার জন্য। তো সেখানে প্রসিডিউর ওরকম ভাবে আমরা প্রথমে অ্যাপ্লাই করি। আমাদের সুপার সেট বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে প্রতিটা ইন্ডাস্ট্রি এরকম ভাবে আসে, তারা অ্যাপ্লিকেশনের জন্য তারা মানে লেখে ওখানে। তো সেখানে আমরা অ্যাপ্লাই করি। তো প্রথমে সেখানে শর্টলিস্ট করে আমাদের 20 জনকে। বেসিক্যালি শর্টলিস্ট করেছিল সিভি দেখে আমাদের, আর তার সাথে ওখানে সিজিপিএ দেখে, যেহেতু যাদের সিজিপিএ ভালো ছিল শর্টলিস্ট করেছিল। তো ওরা প্রথমে আসে, ওখানে অফলাইনেই টোটাল রিক্রুটমেন্ট প্রসেস চলে। তো ওরা এসে প্রথমে আমাদের বলেছিল যে 1 জন 2 জন বা 3 জন, এই টোটালি এই 1 2 বা 3 জনকে নিয়ে যেতে পারে হাইয়েস্ট। হ্যাঁ, তো ওরা প্রথমে জিডি বলে একটা রাউন্ড নিয়েছিল, গ্রুপ ডিসকাশন। জিডি। তো গ্রুপ ডিসকাশন রাউন্ডে আমাদের ভাগ ভাগ করে দিয়েছিল 10 জন করে। আমরা 10 জন একটা গ্রুপে ছিলাম, আর 10 জন এক গ্রুপে ছিল। তো আমাদের গ্রুপের একটা টপিক দিয়ে দিয়েছিল, তো ওই টপিক নিয়ে আমাদেরকে বলতে হয়েছিল। তো ওখান থেকে ওই টোটাল জিডিতে 20 জনের মধ্যে থেকে আমাদের 6 জনকে শর্টলিস্ট করেছিল ইন্টারভিউ রাউন্ডের জন্য। তারপরে টেকনিক্যাল আর এইচআর একসাথে হয়েছিল। একসাথে টেকনিক্যাল আর এইচআর 6 জন দিয়ে আমরা 2 জন সিলেক্টেড হয়েছিলাম ফাইনাল অফার লেটারের জন্য। দুজনে কি এক্সাইডে জয়েন করছো না অন্য কোনো? না, দুজনে এক্সাইডে জয়েন করছি। মানে কেমিস্ট্রি থেকে তোমরা দুজন? আর কেমিস্ট্রি থেকে আমি আর আরেকজন যে পেয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ও মানে, আর অন্যান্য যে তোমাদের ব্যাচে ছিল তারা ইঞ্জিনিয়ারিং, তাদের প্লেসমেন্ট কেমন হয়েছে? ইঞ্জিনিয়ারিং এর প্লেসমেন্ট অ্যাকচুয়ালি বিটেক এর প্লেসমেন্ট অনেকটা ভালো এমটেক এর থেকে। এমটেক এর প্লেসমেন্ট অনেক কম হয়, তবুও পেয়েছে। মানে ইলেকট্রিক্যাল থেকে পেয়েছে কিছু জন, ভিএলএসআই থেকে একজন সাইনাপসিসে ভালো পেয়েছে 23 লাখের প্যাকেজ। তো হয়েছে মানে তোমাদের প্যাকেজ কি রকম? আমার 12 লাখের প্যাকেজ, মানে বছরে 12 লাখ। এটা তো জাস্ট 12 লাখ জয়েনিং হচ্ছে আর কি। তো দীপনের বয়স কিরকম তুমি বলো? 22 বছর। এখন 23 বছর। দীপনের বয়স কিন্তু 22 বছর। ও পড়াশোনা চলছে, মানে এমএসসি কমপ্লিট হয়নি। ও কিন্তু কেমিস্ট্রি থেকে পড়ে ও কিন্তু এই সদ্য জয়েনিং, মানে আমাদের চাকরি করা 18 বছর হয়ে গেল, তো আমরা ওই অঙ্কের মানে ফিগারে যেতে পারছি না আর কি। ও কিন্তু মানে 12 লাখের প্যাকেজে জয়েন করছে। সেটা পরে আরো অনেক বাড়বে আর কি। জাস্ট একটা এক্সপিরিয়েন্স লাগে তোমার। এরপরে এইটা তুমি মনে ছিল না তুমি চাচ্ছ অন্য কিছু যাচ্ছিলে, বিশেষ কিছু যাচ্ছিলে না? অ্যাকচুয়ালি স্যার প্রথম থেকে কি হয়েছিল যে রিসার্চের ইচ্ছা প্রথম থেকেই ছিল। মানে বিএসসি যখন থেকে পড়ি তখন থেকে একটা ইচ্ছা ছিল ভালো জায়গায় রিসার্চ করব। পেয়েছি জব আরএনডি তে। তো আরএনডি তে সে রিসার্চেরই কাজ হয় না। অ্যাকচুয়ালি পিএইচডি করলেও আমাকে রিসার্চ করতে হতো, আরএনডি তেও আমাকে রিসার্চ করতে হবে আর কি। যদিও মানে দুটো জিনিস পুরোটা আলাদা অ্যাকচুয়ালি। কারণ আমাকে যখন ইন্টারভিউ নিয়েছিল তখনও বলেছিল যে যদি তুমি পিএইচডি করো তখন তুমি তোমার মনের মতন টপিক নিয়ে কাজ করতে পারবে, বাট আরএনডি তে কাজ করছো মানে আমাদের কথা ধরা টপিকে তোমাকে কাজ করতে হবে। কিন্তু তবুও সেই রিসার্চের কাজ আর কেমিস্ট্রির কাজ ভালো লাগবে, যেহেতু ভালোবেসে সাবজেক্টটাকে আমি নিয়েছি। পিএইচডির ইচ্ছা ছিল, ইচ্ছা আছে, এবার দেখি। মানে এখন তো সবে জয়েন করি প্রথমে। হ্যাঁ, প্রথম 6 মাস দেখি যে কেমন আমার প্রেশার থাকছে, সেই মতো তখন ডিসিশন নেব যে পিএইচডি করা পছন্দ। বাইরে যাওয়ার জন্য মানে বিদেশ যাওয়ার সুযোগ হলে হয়তো চলে যাব, যদি কোনোদিন হয় সুযোগ মানে সেরকম। তোমার এই জবটা কোথায় হচ্ছে? পোস্টিং কোথায় হচ্ছে? পোস্টিং প্রথমে আমার জয়েনিং হচ্ছে এক্সাইড মোড়ে, ওদের যে এক্সাইড অফিস আছে প্রপার এক্সাইড মোড়, ওটা ভবানীপুর বলছে। ভবানীপুরের এক্সাইড মোড়ে ওদিন জয়েনিং করে পরের দিন থেকে আমাদের মানে যেহেতু আমার যে পোস্ট, সেই পোস্টটার নাম হচ্ছে আরএনডি টেকনিক্যাল ট্রেনিং। অ্যাজ এ ট্রেনি প্রথম 6 মাস কাজ করব, তারপরে পার্মানেন্ট হব। তো যেহেতু আরএনডি সেন্টারই পেয়েছি, তো ওদের কোর আরএনডি ইন্ডিয়াতে একটাই আছে, সেটা হচ্ছে বাগুইহাটিতে। তো এই বাগুইহাটিতেই জয়েনিং তারপর থেকে হবে। তাই জন্য অনেক শুভেচ্ছা তুমি মানে এত অল্প বয়সে পেয়ে অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগছে আমাদের। এটা গর্বের ব্যাপার, আমাদের মধুরকুলের গর্ব আর কি। তো এরকম ও পেয়ে গেল আর কি। ওরও একটা লাকিলি বলতে হয়, অনেকে হয়তো ও যেটা বললো যে ওর সৌভাগ্য একটা যে হয়ে গেল, লাকিলি হয়ে গেল। তোমার লাইনে শিক্ষার্থীদের নিয়ে কিছু বলো, যে কেমিস্ট্রি নিয়ে যারা পড়ছে তাদের ইচ্ছা তো সবার নিজের থাকে। হ্যাঁ, ইচ্ছা সবার নিজস্বই থাকে। সত্যি কথা বলতে যারা হায়ার স্টাডিজ করতে চায়, আমিও প্রথমে চাইতাম হায়ার স্টাডিজই করতে, এখনো ইভেন চাই যে কোনোদিন যদি সুযোগ হয় পিএইচডি করবো, না হলে এমবিএ করবো। কারণ সবে আমার 22। এমবিএ তুমি কেন করতে যাচ্ছ? অ্যাকচুয়ালি কর্পোরেট লাইনে ঢুকছি, তাই এমবিএ করলে অনেকটা ফ্যাসিলিটিস পাওয়া যায়। তো সেই জন্য দেখি ভবিষ্যতে যদি এরকম কোনো শখ ছোট থেকে ছিল কর্পোরেট লাইনে বড় চাকরি? না, মানে অ্যাকচুয়ালি একদম ছোট থেকে সেরকম ছিল না কিছুই, কিন্তু শিবপুরে গিয়ে ওই কালচারের সাথে ম্যাচ করে তখন একটা ইচ্ছা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। কারণ যে কোনো ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টে গেলে মানে আমাদের চিন্তা ভাবনা ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টের মধ্যে চলে যায়। তো সেখান থেকে ইভেন ওখানে যখন পড়তাম, যখন ভর্তি হয়েছিলাম, তখন
মাথায় এসেছিল, মানে তখন একটা রিগ্রেট ফিল হচ্ছিল যে কেন জীবনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়িনি, কারণ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে আইআইটি থেকে ভালো প্যাকেজ নিয়ে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার ওই দিকটা প্রথম থেকেই ভালো লাগতো, আর ইঞ্জিনিয়ারিং এমনিও ফিজিক্স কেমিস্ট্রি পড়তেই হয়। ইঞ্জিনিয়ারিং প্যাকেজ কিরকম বেরোচ্ছে মোটামুটি ওখানে? হ্যাঁ, শিবপুরে ঠিকঠাকই বেরোয় প্রতিবারই। প্যাকেজ কিরকম হবে হাইয়েস্ট ধরো কেউ পেলো নিল কোনো কোম্পানি, কিরকম প্যাকেজ হতে পারে? আমরা এবারের টোটাল ডেটাটা এখনো জানি না, কারণ এখনো ওয়েবসাইটে আপলোড হয়নি। গতবারে 40 লাখও পেয়েছে, এরকম হয়েছে আমাদের হোস্টেল থেকে, মানে এমটেক থেকে তেমন বেশি প্যাকেজ কেউ পায় না, কিন্তু এমটেক থেকে আগের বার আমাদের হোস্টেল থেকে 28 লাখের একজন পেয়েছিল। ডিমান্ডিং কোন মানে পার্টিকুলার ডিপার্টমেন্ট ব্রাঞ্চ সবসময় শুনে এসেছি, অতটাও তো স্যার আমরা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট না, যেটুকু লোকের মুখে শুনে আসে সেটুকুই জানি। তো যতটুকু শুনেছি কম্পিউটার সায়েন্সের ডিমান্ডটা এখন সবথেকে বেশি, বরাবরই তাই শুনেছি যে কম্পিউটার সায়েন্সের ডিমান্ড সবথেকে বেশি। তো তারপর তুমি যদি ধরো এমবিএ করছো আর কি, এমবিএ করলে তোমার আমার মনে হয় প্রোফাইলটা আরো বেশি ভালো হবে আর কি সেখানে। হ্যাঁ, পরবর্তীকালে তো এই যে 2 বছর বা 3 বছর তুমি জব করো বা 5 বছর করো, তোমার তো এক্সপেরিয়েন্স একটা হবেই, এটা তো তোমার প্রোফাইলে কাজ দেবে আর কি। তো তুমি নিউটন কিছু জিজ্ঞেস করো। আর একটা ওই তো ওইটাই বলছিলাম যে যেহেতু একটা জব পেয়েছে, নিশ্চয়ই ওই জবের মধ্যে মনে করি না আবদ্ধ থাকবে, হয়তো বা আরো ভালো জায়গায় যাবে, অনেকটা ভালো জায়গা, বিরাট বড় জায়গা, সেখান থেকে এই বয়সে মানে এই 22 বছরে একটা জব পাওয়া মানে অনেকের কাছে একটা বড় ব্যাপার, একটা 6 অঙ্কের জব পাওয়া এই বয়সে আর কি। এবং ওর কলকাতায় পোস্টিং, যেখান থেকে ওর বাড়ি, আমাদের মধুরকুলে বাড়ি ওর আর কি, মধুরকুল স্কুলের কাছেই বাড়ি আর কি। তো সেখানে দাঁড়িয়ে এই 22 বছর বয়সে ও সারা জীবনই পড়ে আছে এখনো অনেক। আর এমবিএ যদি করে ও, তুই পার্ট টাইম করেও কলকাতা থেকে এমবিএ তুমি করতে পারো, অনলাইনে এখন করা যাচ্ছে আর কি। এমনি স্যার ইচ্ছা আছে যদি এমবিএ করি আমি হয়তো ভালো জায়গা থেকে মানে ক্যাটের প্রিপারেশন স্টার্ট করব, হয় এমবিএ না হলে পিএইচডি করব। এবার আমি বলি, তুমি ধরো ক্যাটের পড়লে প্রিপারেশন, এবার তুমি ধরো ক্যাটের প্রিপারেশন করে তুমি জব করছো, এবার তুমি ধরো ক্যালকাটা আইআইএমএ পেলে, তাহলে তুমি কোনটা জব ছেড়ে দেবো, তুমি ওখানে জয়েন করবে। আইআইএমএ পেলে আমার ইচ্ছা আছে, যদি মানে কোনোদিন ক্যাটের প্রিপারেশন নিই তাহলে আইআইএমএ পেলে আমি জব ছেড়ে দেব। বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদের নিয়ে আইআইএমএ ট্রেনিং হয়েছিল আর কি, মাস্টারমশাইদের নিয়ে। তো সেখানে আমি স্কুল থেকে গেছিলাম আর কি, অসাধারণ। মানে ওখানে যদি কেউ 2 বছর 3 বছর থাকে, মানে এমবিএ করলে তার জীবনটা পুরো অন্যদিকে চলে যাবে। মানে ওখানে পড়ানোর ব্যাপারটা পুরো আধুনিক আপডেট, এবং পরিবেশটা ফিল করে। আমি এখান থেকে বলে তোমাকে বোঝাতে পারবো না যে পরিবেশটা কেমন আছে, যারা ওখানে গেছিল যে মাস্টারমশাইরা, ও যদি যায় বিভিন্ন স্ট্রিম থেকে তো দেওয়া যায়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি স্যার কি হয়েছে, এত কিছু জানতাম না, যখন শিবপুরে যাই আমার পাশের রুম থেকে, আর সবাই যে সবকিছু করতে পারে এটুকু বুঝতে পেরেছি, কারণ আমার পাশের রুমে আমি 200 কমন অ্যাডমিশন টেস্ট পুরো না আর কি। আমি থাকতাম যে রুমে, আমার পাশের রুমে একজন ছিল, সে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল। তো সে ভালো জায়গা থেকে পড়ে এসেছিল, বিটেকও ভালো জায়গা থেকে পড়ে এসেছিল, আর এমটেক ভালো একটা ইনস্টিটিউট করছে, আইএসটি যথেষ্ট ভালো ইনস্টিটিউট। তো তাও সে এমনিও প্যাকেজ পেয়েছিল প্রথমে 6 লাখের মতন। তো তাতে সে মানে স্টপ হয়নি, সে ভেবেছিল ক্যাটের প্রিপারেশন স্টার্ট করবে। তো সে ক্যাটের প্রিপারেশন স্টার্ট করে, 2.5 থেকে 3 মাসের প্রিপারেশন নেয়, তাতেই ক্যাট কোয়ালিফাই করে। এখন আইআইএম রায়পুরে অ্যাডমিশনও নিয়েছে, এমটেক ছেড়েও দিয়েছে, জবও ছেড়ে দিয়েছে, যেটা পেয়েছিল মানে বিটেকের পরও। তো সেখান থেকে আমারও নিজেরও একটা মোটিভেশন চলে এসেছে যে হ্যাঁ পারা যায়। এমনিও সবাই বলে যে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা সব পারে, সেটা দেখেওছি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে যে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা সত্যিই সব পারে। তো তাদের সাথে একই এনভায়রনমেন্টে থাকছি, হয়তো সেই জিনিসটা হয়েও যেতে পারে। শুধু তোমাকে মানে মোটিভেশন রাখতে হবে, জব করে হয়তো মানে থাকে না অনেক সময় একটা স্যাটিসফ্যাকশন চলে আসে মনের মধ্যে, সেটা তোমাকে ওভারকাম করতে হবে আর কি, করে সেই লক্ষ্যটা রাখতে হবে আর কি। বর্তমান যে পড়াশোনার ব্যবস্থা চলছে আমাদের এই যে সারাউন্ডিংটায়, তাদের দেখা যাচ্ছে যে প্রফেশনাল কোর্সগুলো করার জন্য বেশি ঝোঁক। তো আমার মনে হয় বিবিএ, এমবিএ এরকম ধরনের যে কোর্সগুলো আছে এগুলো কিন্তু সঙ্গে রেখে চলা উচিত আমার মনে হচ্ছে, তাই না দিবায়ন? এগুলো করা কি উচিত? এরকম আমারও মনে হয়, এখন যত দিন যাচ্ছে এমবিএর দিকে ঝোঁকটা এমনিও বেড়ে চলেছে। তো এমবিএ একটা সত্যি ভালো চয়েস সবার জন্য। আমার নিজেরও ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কোনোদিন মানে সেরকম সুযোগ পাই তো এমবিএ করব। কিন্তু এখানে কি আমরা ছোট থেকে একটা জিনিস কি একটা সরকারি চাকরি করব, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এটাই আমরা বেশি চেয়ে এসেছি। কিন্তু এখন তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এবং এটাই যে আলটিমেট নয়। সত্যি কথা বলতে আমারও ছোটবেলা থেকে সেটা ইচ্ছা ছিল, যেহেতু বাড়িতে সবাই আমাদের টিচার, বাবা, কাকু, জেঠুরা, ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল যে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বো, পিএইচডি করব, পোস্টডক করব, প্রফেসরের জন্য অ্যাপ্লাই করব, সেই ইচ্ছা আমারও ছিল। লাইফ তো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, পরিস্থিতি চেঞ্জ করে দেয় অনেক কিছু। তো তোমার বাবা মা কি করেন যদি বলো আর কি? আমার মা হাউসওয়াইফ, আর আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক। এই কাছাকাছি তো? হ্যাঁ, পিঁপড়াপুরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তো তোমার এই যে তো একটাই ছেলে আর কি, তো তোমার বাবা মা যদি একটু ভূমিকা বলো তো ছোটবেলা থেকে একটু। বাবা মার ভূমিকা তো আলাদা করে স্যার বলার মতন কিছু হয় না। ছোটবেলা থেকে আমার মায়ের কাছে থেকে আমি সবকিছু, মানে আমার পড়াশোনা শুরু হয় মায়ের কাছে থেকে। আর মা আমাকে বলতো যে ছোটবেলা থেকে আমারও নাকি প্রচন্ড ইন্টারেস্ট ছিল, যে বই খুলে বসে থাকতাম, স্নান করে উঠে সকালবেলায় আলাদাভাবে পড়ার জন্য বলতে হতো না। তো মা সেটা আমাকে ছোট থেকেই বলে। আর মা বাবার ভূমিকা বলতে মানে যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে চায় যে মা বাবা ফ্রেন্ডলি হোক, সেটা আমি সব থেকে বেশি সেটা বলবো যে আমি সেটা পেয়েছি। আর
আমার মা বাবা কোনোদিন সব থেকে ভালো, তুই চাপিয়ে দেয়নি তোমাকে বাবা না, মা, এটা একটা কোনোদিন পড়ার ব্যাপারে কোনো প্রেশার পড়া বা কোনোদিন ক্রিয়েট সাবজেক্ট অনেকে করেনি। চাপিয়ে দেয়। তুমি তো নিটে না, গেলে না, অনেকে বাবা বলতো তোমার যেহেতু কোনোদিন ট্যালেন্ট দেয়নি। ছিল তুমি তো নিট দিতে পারতে, নিট তো ক্র্যাক করতে পারতে আর কি, কিন্তু সেটা তোমাকে চাপিয়ে দেয়নি, এটা কিন্তু বড় একটা পাওনা। একদম কিন্তু একদম আমি হয়তো গার্জেন জানি না আমার ছেলেকে আমি হয়তো চাপিয়ে দিব কিনা, কিন্তু সেই জায়গায় তোমার বাবা মা তোমাকে নিটে আমার বাবা মা চাপিয়ে দেয়নি, কোনোদিন আমাকে এটা প্রেশার বা দেয়নি। ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, তোকে হ্যাঁ। চাপিয়ে দেয়, নাহলে চাপিয়ে দেয় কিন্তু যে তোমাকে পড়তে হবে, যে তুমি ভালো আর কি, সেটা কিন্তু তোমার অনেকটা বলতে সৌভাগ্যবান তুমি বলতে আর পারো। আরেকটা জিনিস স্যার, ছোটবেলা থেকে আমি দেখেছি যে আমার যখন পড়ার ইচ্ছা হতো আমি পড়তাম। আমার বাবা আমাকে কোনোদিন বলেনি যে পড়তে বস, এই বই নিয়ে পড়তে বস। মানে এই জিনিসটা ছোটবেলা থেকেই পেয়েছি। আর খেলাধুলাতে কোনোদিন কোনো বারণ করেনি, এখন তো কোনোদিন প্রচুর কিছু না, খেলাধুলা করেছো, কোনোদিন কিছু না। হ্যাঁ, মানে কোনোদিন। পরীক্ষার মাঝখানে তুমি মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা ছাড়া স্যার থাকতে পারবো না। ছোটবেলা থেকে অভ্যাস, এত খেলা প্রিয় আমি, ক্রিকেট, ফুটবল, এখনো রাত্রি জেগে ফুটবল দেখি, ক্রিকেট দেখি। তো সেই ফেভারিট জায়গা থেকে ফুটবলার ক্রিকেটার বলো শুনে শুনি। মেসি, আমি ছোটবেলা থেকে মেসির প্রচন্ড ফ্যান। তো 2014 সালে তখন প্রথম মেসি ওয়ার্ল্ড কাপ হাতছাড়া হয়েছিল, তখন কেঁদেছিলাম। খুব মন খারাপ, আমার তো হ্যাঁ, সবাই মন খারাপ তখন মন হয়েছিল, খারাপ আমরা সবাই হয়েছিল, মেসির তখনও ভক্ত আর কি। কেঁদেছিলাম। 2018-তে যখন পরের ওয়ার্ল্ড কাপটা হলো, হয়তো ভেবেছিলাম মেসির আর ভাগ্যে নেই ওয়ার্ল্ড কাপটা, কারণ আর্জেন্টিনা টিম সত্যি হুম। তখন খুব অবস্থা খারাপ ছিল। কিন্তু একদম। হঠাৎ করে স্ক্যালোনি এসে কি এমন চেঞ্জ করে দিল, টিমটার মধ্যে আলাদাই চলে এলো। আর তারপরে 2022-এর ওয়ার্ল্ড কাপ, আমার কাছে মেসির জার্সিও আছে, আমি কিনেওছি আর্জেন্টিনা। অ্যাকচুয়ালি আমি আর্জেন্টিনার প্রচুর বড় ফ্যান, হ্যাঁ। প্লাস তার সাথে ক্লাব ফুটবলেরও আমি বার্সেলোনারও খুব বড় ফ্যান। বার্সেলোনার তুমি খেলা কোন রাত্রে কোন জেগে। প্রিমিয়ার লিগ দেখো, মানে ইংলিশ প্রিমিয়ার লিগ? ইংলিশ প্রিমিয়ার লিগ, হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগ রেগুলার দেখা হয়, কারণ ওটা সব থেকে ভালো প্রিমিয়ার লিগ, সব থেকে বেস্ট লিগ। ম্যানচেস্টার আর সিটি তাছাড়া চারবার পেলো, ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি 4 বার পেল। আর পেপ গার্দিওলা যেখানে আছে সেখানে পেপ হ্যাঁ। গার্দিওলা ম্যাজিক দেখাবেই। আর তার সাথে লা লিগা দেখতাম, লা লিগা রেগুলার দেখতাম যখন বার্সেলোনায় মেসি খেলতো। এখন বার্সেলোনার জন্য কিছুটা দেখি, প্লাস পুরোটা দেখা হয় না। আর এমএলএসটা ফলো আর করি, বার্সেলোনা যেহেতু তো মেসি ছিল, তোমার তো ভালো লাগতো নাকি? মেসি যখন ছিল তখন থেকে বার্সেলোনাকে ভালো লাগা শুরু, কিন্তু মেসি চলে যাওয়ার পরেও যেহেতু ক্লাবটাকে ভালোবেসে ফেলেছি, তো বার্সেলোনাকে আর এখনো খুব এদিকের ক্লাব ভালো follow নাকি, করি। মোহনবাগান, ইস্টবেঙ্গল কোনো ভালো? মোহনবাগানের আমি ডাইহার্ট ফ্যান। মোহনবাগানের খেলা দেখতে আমি শিবপুরে থাকি, আমি দুবার গিয়েওছি যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে সাপোর্ট করতে। খেলা সত্যি ভালোবাসে। আচ্ছা, ক্রিকেটের মধ্যে প্রিয় ক্রিকেটার? প্রিয় ক্রিকেটার, ছোটবেলা থেকে আমার ফেভারিট ক্রিকেটার ছিল গৌতম গম্ভীর। এখন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর আমার ছোটবেলা থেকে খুবই পছন্দের। কেন কেন আর কি? অ্যাকচুয়ালি আমার অ্যাটিটিউডটা পছন্দ না, নাকি? অ্যাকচুয়ালি আমার বেশি টেকনিক্যাল প্লেয়ার ভালো লাগতো, মানে হার্ড হিটারের থেকে টেকনিক্যালি স্ট্রং প্লেয়ারকে ছোট থেকেই ভালো লাগতো। আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেকনিক্যাল ক্রিকেটার তখন লেফট হ্যান্ডেড গৌতম গম্ভীর ছিল। একদম। তো সেই জন্য সেখান থেকেই গৌতম গম্ভীরকে আমার ভালো লাগা শুরু। আর এখন বলতে গেলে এখন যারা খেলছে, আমার মিচেল স্টার্ক খুবই ফেভারিট, মানে প্রথম থেকে মিচেল স্টার্ক আমার খুবই পছন্দের। তো মিচেল স্টার্ককে খুব পছন্দ করি। আর টিম বলতে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স আমার খুব পছন্দের টিম। আর তুমি নিজে ক্রিকেটে কি অলরাউন্ডার, বল ব্যাট দুটো করো নাকি? হ্যাঁ, বল ব্যাট দুটোই করি। ইভেন আমাদের আইএসসি শিবপুরে যে টুর্নামেন্ট গুলো হয় সবগুলোতে পার্টিসিপেট করেছি, ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজও এনেছি বাড়িতে তাই? অনেকগুলো। হ্যাঁ, তুমি এই খেলা চলছে স্কুল হ্যাঁ, থেকে হ্যাঁ, চলছে, এখানে তুমি খেলেছো আর কি, এটা ভালো দিক। শুনেছি এক্সাইডে নাকি, এক্সাইডে শুনেছি এক্সাইড প্রিমিয়াম লিগ হয়, ইচ্ছা আছে সেখানে কর্পোরেট পার্টিসিপেট লিগ করা। হয়, ওখানে লিগ হয়, কর্পোরেট লিগে এটা পার্টিসিপেট লিগ করা। হয় আর কি, তোমার হ্যাঁ খেলতে যেটা অবশ্যই ভালোবাসে সেই হ্যাঁ, দিকটা কিন্তু যায়। একবার ওখানে ভালো যারা আমি খেলোয়াড়দের, প্রথমেই স্যার মানে ওদের ওয়েবসাইটে খুঁজে প্রথমেই দেখেছি ওদের কোনো স্পোর্টস কোটা আছে কিনা, মানে এবং খেলে কি কিনা বলতো, ওরা। যারা খেলোয়াড় হয় না তারা সাধারণত বাড়তি প্রিভিলেজ পায়, সম্মান পায় আলাদা আর কি, যে সবাই তো খেলোয়াড় হতে পারে না, যারা একটু ভালো খেলে তারা কিন্তু তুমি চিন্তা, তুমি ভালোটা মানে ওখানে একটা তোমাকে অন্য নজরে দেখবে আর কি, তখন তুমি ভালো খেলবে আর কি। তো এটাই খুব ভালো লাগছে। কিন্তু ওটা তোমার কি ভালো অনুভূতি লাগলো। হতো দীপনের চাকরি পেয়ে গেছে ধরো, তোমার তো দীপায়নের সঙ্গে কথা বলার অনেকটা ইচ্ছা ছিল, চাকরি হুম। পাওয়ার পর আমার সেভাবে কথা হয়নি। আর আজকে ও বাড়িতে এসে অনেকটা ভালো লাগলো, ওর সঙ্গে কথা বলে, বা আরো অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমরা জেনেছিলাম না। তো এটা আমাদের ভালো লাগছে যে আমাদের ছাত্র এরকম 6 অঙ্কের মূল্যে চাকরি পাচ্ছে আর কি। আচ্ছা, স্কুল নিয়ে আমি কিছু বলতে হ্যাঁ বলো, চাই। অবশ্যই বলো। হ্যাঁ, স্কুল নিয়ে মানে ওটা সবারই ইচ্ছা থাকে যে ছোটবেলা থেকে আমি যে স্কুল নিয়ে স্কুল থেকে পড়াশোনা করেছি, স্কুল নিয়ে কিছু বলা। সত্যি কথা বলতে মধুরকুল স্কুলের পড়ে আমি নিজেকে সত্যি লাকি ফিল করি, কারণ আমার মনে হয় না অন্য কোনো স্কুলে আমি ভর্তি হলে থেকে বেটার কিছু ফেসিলিটিস পেতাম। আর সব থেকে লাকি আমরা সেরকম একটা হেড স্যারকে পেয়ে, কারণ ক্লাস 5 থেকে দেখে আসছি আমাদের ক্লাস হওয়ার ব্যাপারে স্যার এতটা স্ট্রিক্ট। ইভেন কোনো টিচার যদি মানে কোনো ক্লাসে না আসতো, মানে কোনো টিচার যদি সেদিন অ্যাবসেন্ট থাকতো, স্যার অন্য কোনো স্যারকে দিয়ে ক্লাস করিয়ে নিত। তো ক্লাস 9-10-এ যখন আমরা পড়ি তখন আমরা প্রথম পিরিয়ড থেকে 8 পিরিয়ড অব্দি ক্লাস করেছি। এই সৌভাগ্য সত্যি আমরা পেয়েছি। ইভেন হেড স্যার আমাদের স্কুলে তখন বায়োলজির স্যার ম্যাম খুব কম ছিল, ইভেন 9-10 পড়ানোর মতন কোনো বায়োলজি স্যার ছিল না। তো হেড স্যার নিজে টিফিনে ক্লাস নিতেন, স্যারের সময় হতো না বলে। তো সেই জন্য মানে সেই স্কুল থেকে এত কিছু পেয়েছি, তো স্কুলকে আলাদাভাবে ধন্যবাদ তো জানানোর কিছু নেই, কারণ স্কুল সত্যি স্কুল সবার কাছে গর্ব। মানে যদি কেউ প্রোফাইল করে তোমার নাম সব অনেকের নাম, তার সাথে তোমার নামও থাকবে। সবটা হয়েছে স্কুলের জন্য, স্কুল ভালো এনভায়রনমেন্ট দিয়েছে বলে একটা ছাত্র ভালো রেজাল্ট করতে পারে। এখন না, তুমি তো খুব ভালো বললে, এখনকার ছেলেমেয়েরা স্কুলমুখী না। তুমি তোমাদের প্রচুর, তুমি স্কুলে গেছো, একদম নিয়মিত স্কুলে গেছো, 5 থেকে 10 পর্যন্ত একদম নিয়মিত স্কুলে গেছে, রেজাল্ট ভালো হয়েছে, ক্যারিয়ারও একদম ঠিকঠাক হচ্ছে, চাকরি পেয়েছে এই বয়সে আর কি। তো স্কুলে যাওয়ার আমি নিজেও পক্ষপাতে আর কি, আমার ছেলেকে আমি নিয়মিত স্কুলে পাঠাই আর কি। তুমি এই ব্যাপারে স্কুলে যাওয়ার
উপকারিতা বলো, কি উপকারিতা তুমি পেয়েছো? উপকারিতা আমি পেয়েছি বলতে আর স্যার, কত তো বন্ধু বান্ধব বলো তো, একটা কত অ্যাসোসিয়েশন ভালো। ওটাই আমি বলতে চাইছিলাম যে স্কুলে যাওয়া আলাদাভাবে, বাড়িতে বসেও পড়াশোনা করা হয়, কিন্তু স্কুলে গিয়ে পড়াশোনা করা জিনিসটা অন্য। মানে ওই এনভায়রনমেন্টে থেকে একটা সত্যি মানুষ তৈরি হওয়া যায়। বাড়িতে বসে পড়াশোনা করে হয়তো বইয়ের মধ্যে আবদ্ধ থাকবো, আর স্কুলে গেলে সেরকম একটা এনভায়রনমেন্টে থেকে একটা সত্যিকারের মানুষ হওয়া যায়। প্লাস সবার সাথে কমিউনিকেশন তৈরি করা যায়, সামাজিক একটা দিক একদম ভালোভাবে তৈরি সামাজিক, হয়। হ্যাঁ, হ্যাঁ। আর তার উপর দিয়ে আমার মনে হয় যে আমি আমি নিজেও দেখেছি যে কোনোদিন স্কুলে যাইনি, সেদিন আমি জিনিসটা পড়ে যতটা বুঝেছি, স্কুলে গিয়ে স্যারদের কাছে বোঝার পরে তারপর বাড়িতে এসে পড়ে সেটা আরো সেটা অনেক বেশি ভালো বেশি বুঝতে ভালো পেরেছি। হয়েছে, হ্যাঁ। বেশি ভালো হয়েছে আর কি। আর স্কুল নিয়ে বলতে ক্লাস 9-10 আমি বিশেষ করে বলবো, ক্লাস 9-10-এ মানে পুরো ব্যাচটার উপর এমনভাবে মানে স্কুল Focus, এমনভাবে ফোকাস focus, দিয়েছিল যে সত্যি সত্যি আমরা খুবই লাকি ছিলাম যে আমাদের প্রথম থেকে 8টা পিরিয়ড অব্দি ক্লাস আমরা করতে পারতাম। স্যাররা প্রচন্ড সিরিয়াস ছিল, আমাদেরকে সবকিছু সলভ করাতো, যে কোনো প্রবলেম নিয়ে যে কোনো স্যারের কাছে গেলে সবসময় সব স্যার রেডি থাকতো। তো সেই নিয়ে সত্যি স্কুলকে অনেক ধন্যবাদ। একটা স্কুল ভালো হলে তবেই সেখান থেকে সত্যি সত্যি ভালো রেজাল্ট হওয়া মানে এখন সম্ভব। একটু আক্ষেপ হয় যে ছেলেমেয়েরা স্কুল কম আসছে, যায় ভাবছে না, বাড়িতে একদম। হয়তো, বেশ শহরে ভাবছে তুমি যেটা বলে বাড়িতে হয়তো পড়া হয়, কিন্তু সেই বাড়ির যে সামাজিক যে একটা মানুষ হওয়ার যে কারিগর, সেটা কিন্তু বাড়িতে অসম্ভব হয় না আর কি। পরিবেশটা বাড়ি সবার সঙ্গে তো দিতে পারবে না আর কি। যোগাযোগটা দরকার থাকে, যোগাযোগ দরকার। কারণ আগামী দিনে তো আরো অন্য জায়গায় পড়তে যেতে হবে, আর আমার মনে হয় মিশতে হবে। আমার দীপন, তুমি যদি ওখানে R&D-তে তুমি ইন্টারভিউ দিয়েছিলে, ওখানে যে তুমি দিলে, আমার মনে হয় এই স্কুলের পরিবেশ, তোমার এই খেলাধুলো, লোকের সঙ্গে মেশা, মনে হয় তোমাকে একটু হেল্প করেছিল গ্রুপ ডিসকাশনে। একটু না বলবো না স্যার, সবটা, একটু না সবটাই হেল্প Group করেছিল। discussion-টা কারণ জিডিতে যখন যে টপিকটা দিয়েছিল, জিডিতে তো মেনলি দেখে, মানে ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে কে নিজে থেকে বলছে, কে মুখস্থ করে হ্যাঁ, এসে হ্যাঁ, বলছে, হ্যাঁ, ওরা সবটাই বুঝতে পারে। হ্যাঁ। তো সেই জায়গায় একটা অ্যাডভান্টেজ ছিল। প্লাস ইন্টারভিউ যখন দিই সেখানে পুরোপুরি কনফিডেন্ট ছিলাম। এটুকু আমার মনের মধ্যে ছিল, আমি যেটুকু জানি আমি সেটুকু 100% বলবো। হ্যাঁ। আর ওরা মেনলি আমি যে প্রজেক্টের উপর কাজ করছি ওই প্রজেক্ট নিয়ে ফোকাস ছিল, আর আমার এটুকু নিজের উপর বিশ্বাস ছিল, আমি আমার প্রজেক্ট নিয়ে যে কাজ করেছি তাতে আমি 100% কনফিডেন্ট। আমি যেটা বলবো আমি মানে একটুকুও কোনো ভুল বলবো না। হুম, তো সেই জিনিসটা আমার মনের মধ্যে ছিল। ওরা যে কোশ্চেন গুলো করেছে সবগুলোই আমি ভালোভাবে উত্তর দিতে ওই জন্য পেরেছিলাম। হুম। তাই জন্য তুমি সিলেক্ট হয়েছো আর একজন হয়েছে একদম। সেটা আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। তো অনেক অভিনন্দন দীপন, অনেক দীপন তুমি অভিনন্দন। আরো অনেক বড় জায়গায় যাও, এখানে থেমে থেকো না আর কি। আমাদের মধুরকুলের গর্ব, তুমি এই এত অল্প বয়সে তুমি একটা জব পেয়েছো আর কি। আর আশা করি তোমার যেটা লক্ষ্য বলছো ক্যাট দিয়ে আর যদি বেটার কোনো কেরিয়ার বা বেটার কোনো অপশন হয় আর কি। তো অনেক অভিনন্দন, শুভেচ্ছা, তুমি অনেক বড় জায়গায় যাও, আশীর্বাদ করছি। একদম। নমস্কার। নমস্কার, নমস্কার।